খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ ৫ তারিখ শনিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। শ্রমিককে হাফ ম্যাড বলেন দলেরই সাংসদ, অস্বস্তিতে বিজেপি। কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত এক, ভাঙল মাটির বাড়িও। মনোজিতের মোবাইলে আমারও এআই করা নগ্ন ছবি, আমি হেরে গিয়েছি। তৃণমূলের তোলাবাজিতে অতিষ্ঠ, ঘাসফুল ছেড়ে সিপিআইএমে যোগ 50টি পরিবারের, দখল করল পার্টি অফিসও। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করবে তৃণমূলে যোগ দিয়ে জল্পনা বাড়ালেন দিলীপ। সিদ্দিকুল্লার উপর হামলায় বিরক্ত মমতা, গ্রন্থাগার মন্ত্রীর দল ছাড়ার হুমকিতে নড়ে চড়ে বসল তৃণমূল, ফোন ববের। আমার চেয়ে খারাপ কেউ হবে না, কর্মী সভা থেকে হুঁশিয়ারি তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতির। সপ্তাহে 2 দিন ছুটি, বাকি দিনে সন্ধ্যেতেও খোলা থাকবে ব্যাংক, সোমবার থেকে চালু নতুন নিয়ম। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে হাফ ম্যাড বলে আক্রমণ করলেন বিজেপিরই রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ। এদিন পৃথক রাজ্যের প্রশ্নে শ্রমিক ভট্টাচার্যকে এই তকমা দেন অনন্ত। শুক্রবার বিকেলে কালীগঞ্জের বরুণা অঞ্চলের গোয়ালগাঁও ময়দানে সভা করেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের নতুন সভাপতি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ওনার সঙ্গে কথা হয়েছে, উনি হাফ ম্যাড। অনন্ত মহারাজের দাবি, যারা পৃথক রাজ্যের দাবিতে কথা বলেন তাদের উনি ঘুরিয়ে অসুস্থ বলে মন্তব্য করেছেন। শ্রমিক ভট্টাচার্যকে বুরবাক অর্থাৎ বোকা বলেও আক্রমণ করেন অনন্ত। একই সঙ্গে অনন্ত মহারাজ জানান, আগামী বিধানসভা ভোটে বাংলায় পরিবর্তনের সম্ভাবনা নেই। দলেরই সাংসদের এই মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। কেউ এ নিয়ে মুখ খুলতে না চাইলেও অনন্ত মহারাজের অবস্থান যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে তা স্বীকার করে নিচ্ছে দলের অনেক নেতাই। এদিন ফের একবার উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গ তোলেন অনন্ত মহারাজ। উত্তরবঙ্গ এইমস ইস্যুতে তিনি বলেন, কেন্দ্র বা রাজ্য কেউ উত্তরবঙ্গের জন্য কিছু করেনি। তিনি উত্তরবঙ্গের জন্য সংসদে আওয়াজ তুলেছেন বলেও দাবি করেন। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে অনন্ত মহারাজের সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো নয়। গত লোকসভা নির্বাচনের আগে প্রার্থী চয়ন প্রসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কার্যত ঘরে বসেছিলেন অনন্ত। বিজেপির রাজ্য নেতারা তাকে গুরুত্ব দেন না বলেও ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক মহলে কানাঘুষো ছিল দলের প্রার্থীদের হয়ে প্রচারে নামতে অনুগামীদের নিষেধও করেছিলেন এই নেতা। ফলে কোচবিহার আসনে পরাজিত হন বিজেপি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপর দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ে অনন্ত, বরং এরই মধ্যে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তার। তবে এখন কার্যত নিজের মতন করেই চলছেন তিনি। সন্ধ্যা গড়িয়ে রাত নামতেই কাটোয়ার গ্রামে ভয়াবহ বিস্ফোরণ। রাজোয়া গ্রামের উত্তরপাড়ার এক পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণে মৃত্যু হলো একজনের, জখম আরও এক। বিস্ফোরণের তীব্রতায় মাটির বাড়িটি ভেঙে গিয়েছে। সেই ধ্বংসস্তূপে আরও কেউ চাপা পড়েছেন কিনা ঘটনাস্থলে গিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। এই মুহূর্তে এলাকা ফাঁকা করে চলছে তল্লাশি। রাতের গ্রামে আতঙ্কের পরিবেশ। জানা গিয়েছে, রাজোয়া গ্রামের উত্তরপাড়ার একটি পরিত্যক্ত মাটির বাড়ি থেকে শুক্রবার রাত 9:15 নাগাদ আচমকাই তীব্র শব্দ কানে আসে প্রতিবেশীদের। বাইরে বেরিয়ে তারা দেখেন আগুনের ঝলকানি এবং মাটির বাড়িটি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা বুঝতে পারেন বাড়িতে বিস্ফোরণের মতন কোনো ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় থানায়। পুলিশ এত বড় বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। ভেঙে পড়া বাড়ি থেকে প্রথমে জখম অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। তড়িঘড়ি তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। এরপর ধ্বংসস্তূপ থেকে একজনের মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, বাড়িতে বোমা বিস্ফোরণের জেরে এত বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধা হচ্ছিল। বীরভূম থেকে 3-4 জন এসে দুষ্কর্ম করছিল, সেই সময় বিস্ফোরণ ঘটেছে। আরও জানা গিয়েছে, ওই বাড়িটি মন্টু শেখ নামে একজনের। তার মৃত্যুর পর ছেলেরা বাড়িটিকে এভাবে ফেলে রেখে চলে গিয়েছেন অন্যত্র। তাই তা পরিত্যক্ত এবং দিন দিন দুষ্কৃতীদের আক্রা হয়ে উঠেছে। আর শুক্রবার রাতে সেখানেই ঘটে গেল এক বড় দুর্ঘটনা। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে আরও কেউ আটকে রয়েছেন কিনা তার জন্য রাতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। প্রকাশ্যে আনতে চেয়েও পিছিয়ে গিয়েছেন রাজন্না হালদার।
কসবা কাণ্ডের ভয়াবহতা এবং নৃশংসতার পর আর চুপ থাকতে পারলেন না বহিষ্কৃত তৃণমূল নেত্রী। তার বিস্ফোরক মন্তব্য, আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের মোবাইলে, দাবি রাজন্যার। কিন্তু প্রশ্ন হলো, এতদিন তিনি কেন চুপ করেছিলেন? কেন কোথাও অভিযোগ করেননি তিনি? এবার তার কারণ স্পষ্ট করলেন বহিষ্কৃত তৃণমূল নেত্রী রাজন্যা হালদার। সংবাদ মাধ্যমে তিনি বলেন, আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবা কাণ্ডের অভিযুক্তের মোবাইলে। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের। ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করতো ওরা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। রাজন্যা আরও জানিয়েছেন, ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে কথা বলার জন্য তাকে বহু কথা শুনতে হচ্ছে। তিনি দাবি করেছেন, বলা হচ্ছে 21শে জুলাই বক্তৃতা দেওয়ার আগে তিনি কোথায় কার সঙ্গে ছিলেন, কার সঙ্গে কি করেছিলেন সেসব ফাঁস করে দেওয়া হবে। তার কথা অনুযায়ী তিনি চাননি কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আনতে। আঙুল উঠত তার দলের বিরুদ্ধে। দলকে অপমানিত করতে চাননি বলেই তিনি চুপ ছিলেন। এদিকে এই নিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, রাজন্যা আরও আগে একথা বলা উচিত ছিল। শুধু রাজন্যাই নয়, তার মতন আরও মেয়ে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত ছিল রাজন্যার। এদিকে এমন কোনো অভিযোগ সংগঠনের কাছে আসেনি বলে দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। সঙ্গেও জানানো হয় যে অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য রাজনীতিতে উল্টো পুরাণ। এবার তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিআইএম। জানা গিয়েছে ওই এলাকায় 50টি পরিবার তৃণমূল থেকে সিপিআইএম এ যোগ দেওয়ার পরে পার্টি অফিসটি দখল করে নেয় সিপিআইএম। এরপর থেকে উত্তপ্ত এলাকা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে। ওই এলাকার 16 নম্বর ওয়ার্ডের 144 নম্বর বুথে 50টি পরিবার এতদিন তৃণমূলের সমর্থক ছিল, কিন্তু অভিযোগ আবাস যোজনায় পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছেন এলাকার তৃণমূল নেতারা। কিন্তু তারপরেও মেলেনি ঘর। অভিযোগের তীর এলাকার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা এবং শাসক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে। আরও অভিযোগ, টাকা আদায়ের নামে দিনের পর দিন গ্রামবাসীদের উপর অত্যাচার করা হয়েছে। তৃণমূলের এই তোলাবাজির জেরে অতিষ্ঠ গ্রামবাসীরা, যার থেকে মুক্তি পেতে ক্ষুব্ধ গ্রামবাসীরা আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দেন। যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন। তার দাবি, গোটা রাজ্যে সিপিআইএম, কংগ্রেস আর বিজেপি মিলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বন্যা বয়ে দিতে চাইছে। ভোটের আগে চক্রান্ত করে কোনো লাভ হবে না, মানুষ সব বোঝে। স্থানীয় সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা বলেন, তৃণমূল বিধায়কের দাদা যে হারে জুলুমবাজি আর তোলাবাজি চালিয়েছে তা মানুষ আর মেনে নেবে না। তাই ধুমধাম করে তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিচ্ছেন মানুষ। দোষ করলে তার ফল পেতেই হবে। সময়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব যে বাড়ছে তা বলাই বাহুল্য। মোদী শাহের সভা থেকে দূরহস্ত। নয়া রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বরণের অনুষ্ঠানেও নাকি ডাক পাননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানান চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যা পরিস্থিতি তাতে ফুল বদলে তৃণমূলে চলে যাবেন না তো দাবাং বিজেপি নেতা? জবাবে দিলীপ নিজেই উস্কে দিলেন জল্পনা। বললেন, রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় সব লেখা আছে। নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়া অভ্যেস দিলীপ ঘোষের। শুক্রবারেও তার অন্যথা হয়নি। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণ সারেন তিনি। সেখানেই মুখ খোলেন তৃণমূল যোগ প্রসঙ্গে। বললেন, আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি, পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছুই চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসাবে কাজ করব, তাহলে তাই করব। এরপরেও তিনি বলেন, আমাকে ডাকলে আমি যাব, না ডাকলে যাই না। অর্থাৎ অভিমান যে একরাশ জমেছে তা বুঝিয়ে দিয়েছেন দিলীপ। দলের সঙ্গে দূরত্ব এবং দিলীপ ঘোষের সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শন নিয়ে কম আলোচনা হয়নি। এদিন আবারও সে বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ। বললেন, আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক, সে হিসেবেই গিয়েছি সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সির টাকা আছে, এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে। পাশাপাশি তৃণমূল নেতাদের কারোর সঙ্গে যে তার কোনো রকম সমস্যা নেই তাও স্পষ্ট করে দিয়েছেন।
নিজের বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার হামলার মুখে পড়েছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সে ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত বলে শুক্রবার জানালেন রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ অর্থাৎ ববি হাকিম। হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লাহ। শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি। দিয়েছিলেন দল ছাড়ার হুঁশিয়ারিও। মন্ত্রী জানিয়েছিলেন, দল এবং প্রশাসন যদি হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করে, প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। এরপরেই কার্যত নড়ে চড়ে বসে তৃণমূল। তাকে দলের তরফে ফিরহাদ একাধিকবার ফোনও করেছেন। সে কথা শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ টক টু মেয়র অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন। ফিরহাদ বলেন, আমরা খুব কড়া পদক্ষেপ করব। জনপ্রতিনিধি আক্রান্ত হয়েছেন, কোনো লোক দলের মধ্যে থেকে এরকম ব্যবহার করতে পারবেন না। মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে, গুন্ডামি বরদাস্ত করা হবে না, সহনশীলতা থাকতে হবে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে, তবেই সে জনপ্রতিনিধি, তবে সে দল করতে পারবে। যেটা ঘটেছে সেটা গুন্ডামি, তৃণমূল এগুলো সহ্য করবে না। প্রসঙ্গত, সিদ্দিকুল্লাহর উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাদের কাটোয়া মহকুমা আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক 2 জনকে 5 দিনের পুলিশি হেফাজত এবং বাকিদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কলকাতার ল কলেজ কাণ্ডে উত্তাল গোটা বাংলা। যদিও অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ, তবুও তুমুল কটাক্ষের মুখে পড়তে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেস সকলেই সরকারের ভূমিকা নিন্দা করে দাবি করেছে যে ঘাসফুল শিবিরের অধীনে নারী নিরাপত্তা একেবারে তলানিতে ঠেকেছে বাংলায়। তবে ঘাসফুল শিবিরও পাল্টা দিয়েছে তাদের, পাশাপাশি নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে। দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে মহিলাদের সঙ্গে অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। সেই বার্তাটি দলের সকল কর্মীদের দিলেন তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়। ছাতনার কমলপুরে এক কর্মী সভা থেকে তিনি হুঁশিয়ারি দেন এবং জানান যে কেউ যদি মহিলাদের অসম্মান করে তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না। এছাড়াও তিনি এটাও জানান যে ঘাসফুল শিবির বরাবরই নারী সম্মানে বিশ্বাসী। এছাড়াও তিনি আরও একাধিক বার্তা দেন। তারাশঙ্কর রায় বলেন, আমি সকলকেই বলতে চাই যে সম্মান দিয়ে কথা বলবেন মহিলাদের সঙ্গে। যদি কেউ মহিলাদের অসম্মান করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। দল বরাবরই নারী সম্মানে বিশ্বাসী। আমরা মহিলাদের সম্মান দেওয়ার কথা বরাবরই বলে এসেছি। এবার দেখার বিষয়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নারী নিরাপত্তার ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় শাসক দলের তরফ থেকে। তৃণমূল কি করে সেটাই এখন দেখার। নিশানায় এক ছাত্রী। কসবাকাণ্ডের আবহে এবার স্কুলেও র্যাগিং। গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রী ভর্তি হাসপাতালে, তুমুল উত্তেজনা বোলপুরে। জানা গিয়েছে আক্রান্ত ওই কিশোরী বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয় ক্লাস 9-এর ছাত্রী। রোজকার মতন আজ শুক্রবারেও স্কুলে গিয়েছিল সে। অভিযোগ, দুপুরে শৌচাগারে মুখ চেপে ধরে ওই ছাত্রীকে মারধর করেন 11-এর কয়েকজন ছাত্রী। এমনকি ধারালো অস্ত্র দিয়ে কিছু একটা নাকি কেটে নেওয়ার চেষ্টা হয়। এরপর রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। আক্রান্ত ছাত্রীর বাড়ি বোলপুরেই লাইক বাজার এলাকায়। এদিকে এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। মুখে কুলুপ স্কুল কর্তৃপক্ষের। থানায় অবশ্য এখনো পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। প্রশ্নের মুখে স্কুলের পরিবেশ। প্রতি শনিবার আর রবিবার ছুটি থাকবে, মানে সপ্তাহে টানা 2 দিন ব্যাংক বন্ধ থাকবে। এই নিয়ম জুলাই মাস থেকেই চালু হতে পারে। এখন কিভাবে চলছে? এখন মাসে দ্বিতীয় আর চতুর্থ শনিবার ছুটি থাকে আর সব রবিবার ব্যাংক বন্ধ থাকে। নতুন নিয়মে কি হবে? নতুন নিয়মে প্রতিটা সপ্তাহে ব্যাংক খোলা থাকবে শুধু 5 দিন, সোমবার থেকে শুক্রবার, আর শনি রবিবার পুরো ছুটি থাকবে। এই সিদ্ধান্ত কেন? অনেক বছর ধরে ব্যাংক কর্মীরা চাইছিলেন সপ্তাহে 2 দিন ছুটি। এতদিন আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবার আরবিআই এর পরামর্শে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তাহলে গ্রাহকেরা ব্যাংকে কবে যাবে? চিন্তা নেই, সরকার ভাবছে নতুন একটা ব্যবস্থা চালু করতে। 2 শিফট ব্যাংকিং, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত, আবার বিকেল থেকে রাত পর্যন্ত। এই 2 শিফটে ব্যাংক খোলা থাকবে। যারা সকালে অফিসে থাকেন তারা সন্ধ্যাতেও ব্যাংকে গিয়ে কাজ করতে পারবেন। কর্মীদের চাপ বাড়বে, হয়তো কাজের সময় একটু বাড়বে, কিন্তু সপ্তাহে 2 দিন ছুটি পাওয়ায় সবাই খুশি। এই নতুন নিয়মে ব্যাংক কর্মীদের যেমন সুবিধা হবে, তেমন সাধারণ মানুষও আরও সহজে ব্যাংকিং পরিষেবা পাবেন। খবর শেষ হলো। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটি। ধন্যবাদ।